দর্শক, গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। সেখানে তিনি অভিযোগ করেছেন যে পতিত শক্তি চায় নির্বাচনের আগেই তাদের সব ধরনের অধিকার ফিরিয়ে দেয়া হোক, যেটা দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন। এবং তারা যদি নির্বাচনে কোনো ধরনের বাধা তৈরি করতে চায় তাহলে জনগণকে প্রতিরোধ করার কথা বলেছেন। আগামী নির্বাচন নিয়ে একটা শঙ্কা তো রয়েছেই, নির্বাচনে কি পরিবেশ তৈরি হয়, কারণ আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে আওয়ামী লীগ যে বসে থাকবে না সেটা মোটামুটি পরিষ্কার। তারা নির্বাচন প্রতিরোধের ব্যাপারে নেমে পড়তে পারে। সজীব ওয়াজেদ জয়ের দুইটা সাক্ষাৎকারে, অন্তত রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে এবং ইন্ডিয়া টুডের সাথে সাক্ষাৎকারে ব্যাপারগুলো স্পষ্ট হয়েছে। সরকারও বেশ মনোযোগী এই ব্যাপারগুলো মোকাবেলা করার জন্য, কিন্তু পুলিশ দিয়ে, সেনাবাহিনী দিয়ে সেটা কতটা মোকাবেলা করা সম্ভব সেটা নিয়েও নানা ধরনের দ্বিধাবিভক্তি রয়েছে। এরই মাঝে গত রাতে একটা খবর এসেছে গণমাধ্যমে, যে খবরটা মোটামুটি চাঞ্চল্যের সৃষ্টি করতেই পারে। এবার আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি 14 দল সবাইকে নিষিদ্ধ করার জন্য আইনি নোটিশ দেয়া হয়েছে এবং সেই নোটিশটা সরকারকে দেয়া হয়েছে। এই ব্যাপারে কি হতে চলেছে, কারা নোটিশ দিল, কি হতে চলেছে এর পরের স্টেপে, চলুন একটু জেনে দেখি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এতদিন আওয়ামী লীগ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা ছিল। আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধই আছে, তার যে নিবন্ধন স্থগিত করে রাখা হয়েছে। এবার মানে পুরো আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ, 14 দল, জাতীয় পার্টি সবাইকে নিষিদ্ধ করার দাবি উঠেছে এবং সেই দাবি এতদিন মুখে মুখে ছিল, এখন খাতা কলমে আসলো, অর্থাৎ আইনি নোটিশ দেয়া হলো সরকারকে। যুগান্তরের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ জাপা সহ 14 দল নিষিদ্ধ চেয়ে আইনি নোটিশ। এই ব্যাপারগুলো যদি চলতে থাকে, মানে আওয়ামী লীগের সঙ্গে যদি অন্য দলগুলোকেও মেলানোর চেষ্টা হতে থাকে, তাহলে আগামী নির্বাচন কি বিতর্কের মুখে পড়বে না? আগামী নির্বাচনের বৈধতা আন্তর্জাতিক মহলে কি পাওয়া যাবে? আর আন্তর্জাতিক মহলের যদি গ্রহণযোগ্যতা না পাওয়া যায়, তাহলে আগামী নির্বাচনে যারা বিজয়ী হয়ে সরকার গঠন করবেন তারা কতটা স্বাচ্ছন্দ্যে সরকার পরিচালনা করতে পারবেন, এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসবেই। কি বলা হচ্ছে এখানে, চলুন একটু জেনে দেখি। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ 14 দল নিষিদ্ধের দাবি প্রধান নির্বাচন কমিশনার এবং আইন মন্ত্রণালয়ে আইনি নোটিশ দিয়েছে গণ অভ্যুত্থানের পক্ষে থাকা অন্তত 36টি দল ও সংগঠনের জোট সমূহ। জুলাই ঐক্য 16 ডিসেম্বরে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজির পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জুলাই ঐক্যের পক্ষে নোটিশ দিয়েছেন আবদুল্লাহ আল মাহমুদ, বুরহান মাহমুদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার 2008 সালে সরকার গঠনের পর থেকে ধীরে ধীরে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করতে থাকে, যা চূড়ান্ত রূপ লাভ করে 2014 সালে বিনা ভোটে ক্ষমতায় আসার মাধ্যমে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ের এই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে 2024-এর 5 আগস্ট। দীর্ঘ এই অপশাসনে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে জাতীয় পার্টি সহ আরও বেশ কয়েকটি দল, যেটাকে তারা 14 দলীয় জোট বলতো। এতে আরও বলা হয়, গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের শীর্ষ নেতারা ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে যায়, কিন্তু পরবর্তীতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা আবার নতুন করে নানা ষড়যন্ত্র এবং অপতৎপরতা চালাচ্ছে। এরই অংশ হিসেবে সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছে। 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দলীয় জোটের অন্যান্য দলকে নিষিদ্ধের দাবি ছিল, তবে ওসমান হাদিকে হত্যার চেষ্টার পর এই দাবি আরও জোরালো হয়েছে। 5 আগস্টের পর থেকে বিভিন্ন দল থেকে দাবি জানানো হচ্ছিল, এনসিপি, জামাত সহ বিভিন্ন দল এবং বিভিন্ন রাজনৈতিক মুখ
এই দাবিগুলো জানাচ্ছিলেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, 14 দলকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ করতে হবে। এই দাবিগুলো এতদিন মুখে মুখে ছিল, সভা সেমিনারে ছিল, রাজনীতির ময়দানে ছিল, কিন্তু এবার আইনি নোটিশ হিসেবে নির্বাচন কমিশন এবং আইন মন্ত্রণালয়ে দেয়া হলো। এই 36 দল কারা সেগুলোর বিস্তারিত তথ্য নেই, তবে এই 36 দল বিভিন্ন সংগঠন তৈরি হওয়া, 5 আগস্টের পরে বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, সেরকমই হয়তো হবে। নিবন্ধিত রাজনৈতিক দল তাতে কয়টা আছে সেটা বিস্তারিত জানলে আলোচনা করতে আরও বেশি সুবিধা হতে পারে। নিবন্ধিত দলের মধ্যে এনসিপি থাকতে পারে, জামাত থাকতে পারে, গণ অধিকার পরিষদ থাকতে পারে, এবি পার্টি থাকতে পারে, এই দলগুলো তো থাকতেই পারে। সাথে আর কারা আছে, যেহেতু 36টা দলের কথা বলা হচ্ছে, সেই দলগুলো বাংলাদেশের নিবন্ধিত বৈধ রাজনৈতিক দল নাকি প্ল্যাটফর্ম, ওসমান হাদির ইনকিলাব মঞ্চ যেরকম একটা প্ল্যাটফর্ম, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর যেমন একটা প্ল্যাটফর্ম, এরকম প্ল্যাটফর্ম কিনা। যাই হোক, যেটাই হোক, দল হোক কিংবা প্ল্যাটফর্ম হোক, আইনি নোটিশ পাঠানো হলো, তার মানে হচ্ছে যে সরকারের উপরে একটা প্রেশার ক্রিয়েট করা হলো। ওসমান হাদির আক্রমণের পরে ব্যাপারটা আরও বেশি সামনে এসেছে, কারণ যখন ওসমান হাদির উপরে আক্রমণ যারা করেছে তাদের সঙ্গে সাবেক ছাত্রলীগের তকমা রয়েছে। এই ব্যাপার, এখন তো ব্যাপারগুলো মোটামুটি স্পষ্ট যে কারা আক্রমণ করেছে এবং ভারতে পালিয়ে গেছেন তারা। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে এবং আওয়ামী লীগের ওপরে প্রেশারটা আরও বেশি আসছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী অ্যাক্টিভিস্টরা যেটা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে এই ফয়সাল মাহমুদ কিংবা দাউদ খানই সম্ভবত ওরফে তার নাম, তিনি যদি ছাত্রলীগ হন তাহলে তো এখনকার জুলাই আন্দোলনের পক্ষে থাকা কিংবা এখন বেশ প্রভাবশালী অবস্থানে থাকা অনেকেই একসময় ছাত্রলীগ করতো, তাহলে তাদেরকেও ছাত্রলীগ হিসেবে ট্রিট করা হোক, এইরকম কথা বলা হচ্ছে। আবার বলা হচ্ছে যে সে যদি ছাত্রলীগই এখনও থাকতো তাহলে শরীফ ওসমান হাদির ইনকিলাব কালচারাল সেন্টারে তাকে এত ঘনিষ্ঠভাবে পাওয়া গেল কেন, তার নির্বাচনী ক্যাম্পেইনে এত ঘনিষ্ঠভাবে পাওয়া গেল কেন, এই যুক্তিগুলো তারা দেওয়ার চেষ্টা করছে। পক্ষান্তরে ওসমান হাদির পক্ষে যে যুক্তিগুলো আসছে সেটা হচ্ছে যে হাদিকে আক্রমণের সুচিন্তিত এবং সুপরিকল্পিত প্ল্যানের অংশ হিসেবেই তারা হাদির সঙ্গে মেলামেশা শুরু করে এবং সুযোগ বুঝে, ঝোপ বুঝে তারা কোপ মারার চেষ্টা করেছে। দুই পক্ষ দুইভাবে তাদের ন্যারেটিভ তৈরি করবে, এটাই স্বাভাবিক। এখন দেখার বিষয় যে সরকার এই আইনি নোটিশকে কিভাবে মোকাবেলা করে, সরকার দলগুলোকে নিষিদ্ধের প্রক্রিয়ায় যায় কিনা নির্বাহী আদেশে, যেখানে আন্তর্জাতিক চাপ প্রচণ্ড রয়েছে। যদিও এই হাদির ব্যাপারটার সঙ্গে যদি আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণ করা যায় তাহলে সরকারের পক্ষে সিদ্ধান্ত নিতে অনেক বেশি সুবিধা হবে। সেই ক্ষেত্রে কি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হবে, 14 দলকেও নিষিদ্ধ করা হবে? যদি তাই হয়, কিংবা তাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, যদি তাই হয় তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে যদি প্রশ্ন ওঠে, পরবর্তীতে যে নির্বাচিত সরকার হবে তাদের জন্য কি অনেক বড় বিপদ হয়ে যাবে না রাষ্ট্র পরিচালনা করতে? কারণ আন্তর্জাতিক সমর্থন যদি তারা হারিয়ে ফেলে, এই প্রশ্নগুলো আসবে প্রাসঙ্গিকভাবে। দর্শক, সব মিলিয়ে আপনার যে অনুভূতি, আপনার যে মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।